কমলা তার স্বামী রতন, এক দেওর বিমল এবং দুই ছেলে মেয়ে প্রিয়া ও প্রীতমের সঙ্গে বাস করে। তাদের রুটি রোজগার ভীষণ পরিমাণে কম হওয়ায় তারা কোনো মতে খেয়ে পড়ে জীবন কাটায়। অর্থাৎ তাদের ইচ্ছে করলেই তারা বড় লোকেদের মতো বিরিয়ানি, চাউমিন ইত্যাদি খাবার খেতে পারে না। কিন্তু প্রিয়া এবং প্রীতম ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই তারা প্রত্যেক দিন বাবা মা এবং কাকুর কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করে। কিন্তু তারা রোজ রোজ ছেলে মেয়েকে বিরিয়ানি কিনে খাওয়াতে পারে না। একদিন, বৌদি, আমি শহরে কাজের খোঁজে যাচ্ছি, বাড়ি ফেরার সময় বাচ্চাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবো, তাই তুমি রাত্রেবেলা ওদের জন্য রান্না করো না। ভাই, তুমি বিরিয়ানি নিয়ে আসার চিন্তা করো না। আমি চাই তুমি যেন ভালো একটা জায়গায় কাজ পেয়ে যাও, তাই তাড়াতাড়ি যাও আর সাবধানে ফিরে এসো। আমি ভালো করেই জানি যে আমার ছেলে মেয়ে তোমার কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করেছে, তাই তো? কমলার কথা শুনে বিমল হেসে ওঠে, কারণ সত্যিই বিমল শহরে যাওয়ার সময় যখন রেডি হচ্ছিল তখন প্রীতম এবং প্রিয়া তাদের কাকুর কাছে পৌঁছে যায়। কারণ তারা দুজনই ভালো করেই জানি শহরে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, আর মা এবং বাবাকে বললে তারা যেহেতু বিরিয়ানি কিনে এনে দেয় না, তাই কাকুই হলো তাদের রক্ষাকর্তা। তাই তারা দুজনেই বিরিয়ানি খাওয়ার আবদার করতে শুরু করে। কাকা কাকা, তুমি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবে। তুমি তো শহরে যাচ্ছ, আর আমি জানি শহরে খুব সুন্দর সুন্দর মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি পাওয়া যায়। আমার স্কুলের বন্ধুরা গল্প করে। হ্যাঁ কাকু, আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। তোমাকে কবে থেকে বলছি আমাদের জন্য বিরিয়ানি কিনে দিতে, কিন্তু তুমি তো আমাদের বিরিয়ানি কিনেই দাও না। এই গ্রামের বিরিয়ানি কেমন ভাত ভাত মনে হয়, ঠিক ভালো করে স্বাদ পাওয়া যায় না। শহরের বিরিয়ানি খেতে দারুণ হয়। আচ্ছা, তোরা চিন্তা করিস না, আমি তোদের জন্য মটন বিরিয়ানি নিয়ে আসবো, আর রাত্রেবেলা আজকে তোরা বিরিয়ানিই খাবি। বিমলের কথা শুনে প্রিয়া এবং প্রীতম ভীষণ পরিমাণে খুশি হয়। আর এই কথা যখন বিমলের মুখে কমলা জানতে পারে, তখন কমলা তার ছেলে মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। একে বিমল টাকা রোজগার করে না, বেচারা কাজের সন্ধান করছে, তার উপর তাকে আবার বিরিয়ানি নিয়ে আসতে বলা হয়েছে। আর কমলা সেই সমস্যা বুঝতে পারলেও তার ছেলে মেয়ে কোনো রকম কিছু বুঝতে চায় না, কারণ তারা এখন ছোট। আর সারাদিন পেরিয়ে গেলে প্রিয়া এবং প্রীতম তার কাকুর জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিমল হাতে গরম গরম বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে উপস্থিত হয়। এই নে, তোদের জন্য আমি আজকে গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি। তোদের যত ইচ্ছাই তোরা তত বিরিয়ানি খেয়ে নে। আর এবার থেকে আমাদের ঘরে প্রত্যেকদিন বিরিয়ানি রান্না হবে। গরিবের ঘরে রোজ রোজ বিরিয়ানি রান্না হবে, আর আমরা বিরিয়ানিই খাবো। বিমলের কথা শুনে তার পরিবারের সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ গরিবের ঘরে শহরের দামি বিরিয়ানি কিনে নিয়ে আসা কোনো মুখের কথা নয়। কি ব্যাপার বিমল, তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে, আর আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খাবো মানে কিছু হয়েছে নাকি? না বৌদি, আমি শহরে যেখানে কাজ খুঁজতে গিয়েছিলাম সেখানেই কাজ পেয়ে গেছি, তাই তুমি একদম চিন্তা করো না। এখন দাদাকে আর একা সংসার চালাতে হবে না, আমিও সংসারে টাকা দেবো, আর আমার কাজের জায়গা থেকে ভালোই টাকা দেওয়া হবে, তাই আমরা প্রত্যেকদিনই বিরিয়ানি খাবো। এত খুশির খবর শুনে কমলা এবং রতন দুজনেই খুবই খুশি হয়। আর পরের দিন থেকে বিমল কাজে যাওয়া শুরু করে, আর প্রত্যেকদিন সে কাজ ফেরত সকলের জন্য গরম গরম বিরিয়ানি কিনে নিয়ে আসে, আর অনেকগুলো করে টাকাও নিয়ে আসে। প্রিয়া এবং প্রীতম মজায় মজায় প্রত্যেকদিন বিরিয়ানি খায়। একদিন, মা, প্রত্যেকদিন কাকু আমাদের জন্য শহর থেকে বড় বড় দোকানের বিরিয়ানি নিয়ে আসে, কিন্তু আমাদের এখন ইচ্ছা হয় যে তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, তাই আমরা কাকুকে বলবো বিরিয়ানি রান্না করার জন্য সব জিনিসপত্র তোমাকে কিনে নিয়ে এসে দিতে। না রে, তোর কাকুকে আর কিছু বলতে হবে না। এমনিতেই বেচারা যেই টাকা রোজগার করছে সেই টাকা দিয়ে প্রত্যেক দিন তোদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসছে, আর রোজ রোজ এভাবে বিরিয়ানি খাওয়া ঠিক নয়। তোরা এভাবে তোদের কাকুকে আর বিরক্ত করিস না। কমলার কথা শুনে প্রিয়া এবং প্রীতমের ভীষণ খারাপ লাগে, কিন্তু বিমল সেই কথা শুনে ফেলে, আর সে কাউকে কিছু না জানিয়েই বাজারে চলে যায় এবং বাজার থেকে অনেক চিকেন, মটন এবং বিরিয়ানি রান্না করার অন্যান্য সামগ্রী কিনে নিয়ে আসে। তাকে এত বেশি পরিমাণে বাজার করতে দেখে রতন এবং কমলা দুজনেই খুবই অবাক হয়। কি ব্যাপার ভাই, এত সকালবেলা এত দামি দামি বাজার করে নিয়ে এলি? তুই তো সবেমাত্র কাজ পেয়েছিস, টাকাগুলো এইভাবে নষ্ট করিস না, একটু জমাতে শেখ, কারণ তোর কিন্তু এখনো বিয়ে হয়নি। আরে জমিয়ে কি হবে, টাকা টাকা তো হাতের ময়লা, রোজগার করছি, খরচা করব। আর আমার একমাত্র ভাইপো ভাই যে গরম গরম মটন বিরিয়ানি খেতে চেয়েছে, সেই জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। বৌদি আজকে সবার জন্য মটন বিরিয়ানি রান্না করবে, তার সাথে চিকেন চাপ। কিন্তু ভাই, আমরা রোজ বিরিয়ানি খাচ্ছি, আমাদের রোজ বিরিয়ানি খাওয়ার মতো ক্ষমতা নেই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর কিছুদিনের মধ্যে আমরা সবাই বড়লোক হয়ে যাব, তখন আমাদের ক্ষমতা হয়ে যাবে, তাই আগে থেকে অভ্যাস থাকা ভালো। সুতরাং আমরা প্রত্যেক দিনে বিরিয়ানি খাবো, আর আজকে তুমি পারলে পাড়ার লোকদেরও বিরিয়ানি খাইও, কেননা আমি তো চাকরি পেয়েছি আর ওদেরকেও তো খাওয়ানো দরকার। আর যখন চাকরি করতাম না তখন তো আমাদেরকে বিরিয়ানি খাইয়ে অনেক অপমান করেছিল, তাই আজকে বিরিয়ানি খাইয়ে বুঝিয়ে দেবো যে আমি কিছুদিনের মধ্যে ওদের থেকে বেশি বড়লোক হয়ে যাব। এই
এই বলে বিমল ঘর থেকে বেরিয়ে যায় আর কমলা বেশি বেশি করে সকলের জন্য মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে। কমলা পাড়ার লোকেদের গিয়ে বিরিয়ানি এবং চিকেন চাপ দিয়ে এলে তারা অত্যন্ত অবাক হয়, কারণ যারা কিছুদিন আগে সিদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকতো তাদের বাড়িতে এখন প্রত্যেকদিন বিরিয়ানির গন্ধ পাওয়া যায়। এভাবেই কমলার পরিবার প্রত্যেকদিন মজা করে বিরিয়ানি খায়। দেখতে দেখতে কিছুদিন কাটে আর এভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ার অভ্যাস হয়ে যায়। আজকে আমরা আর বাড়িতে বিরিয়ানি খাবো না, চলো আমরা সবাই মিলে শহরে একটা রেস্টুরেন্টে যাই আর সেই বড়লোক রেস্টুরেন্টে গিয়ে গরম গরম বিরিয়ানি খেয়ে আসবো। সত্যি কাকু, আমরা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো? জানো কাকু, আমি না কোনোদিনও রেস্টুরেন্টে যাইনি, কি মজা! আমরা রেস্টুরেন্টে যাব, কি মজা! আমরা আজকে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো। তাহলে আজকে আমরা আমাদের নতুন জামা কাপড়গুলো পরে নিই। চল দিদি, আমরা নতুন জামা কাপড় পরে বড় রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাব। হ্যাঁ হ্যাঁ, যা তোরা সুন্দর করে তৈরি হয়ে নে। আর দাদা বৌদি, তোমরাও রেডি হয়ে নাও, আমরা একটু পরে বিরিয়ানি খেতে চলে যাব। আর আমি গাড়িও বলে দিয়েছি, গাড়ি এসে বাড়ি থেকে আমাদের সবাইকে বিরিয়ানি খেতে নিয়ে যাবে। ভাই, তোমাকে বললে তো তুমি কথা শোনো না। তুমি কেন প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া নিয়ে এত বাড়াবাড়ি করছো? কারণ এমনিতেই পাড়ায় সবাই আমাদেরকে নিয়ে নানান রকম কথা বলছে। গরিবের ঘরে কিছুদিনের মধ্যে এত টাকা আসা আর প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া কিন্তু দৃষ্টিকটু ব্যাপার। আর তুমি আবার গাড়িও বুক করে ফেলেছো। শোনো বৌদি, যখন আমরা খিদের জ্বালায় নুন ভাত খেয়ে থাকতাম তখন কিন্তু পাড়ার লোকেরা আমাদেরকে খাবার দিতে আসতো না। সুতরাং ওরা কি বলছে তাই নিয়ে আমি ভাবতে চাই না। আমি টাকা রোজগার করে আমি আমার পরিবারের উপর খরচা করছি, সুতরাং ওসব কথায় কান দিয়ে লাভ নেই, বুঝেছো? বিমল এই কথা বলে তার পরিবারের লোকেদেরকে চুপ করিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে এলে তারা 5 জনে মিলে গাড়িতে চেপে বসে। আর কিছুক্ষণের মধ্যেই তারা শহরের একটি 5 তারা হোটেলে চলে যায়। এত বড় হোটেল তারা কোনোদিনও স্বপ্নেও দেখেনি। সেই হোটেলে বসে তারা গরম গরম বিরিয়ানি খেতে শুরু করে। আর সেই বিরিয়ানির স্বাদ একেবারে আলাদা ছিল। কাকু, বিরিয়ানিটা খেতে কি সুন্দর! আমরা প্রত্যেকদিন যে বিরিয়ানি খাই সেই বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা একেবারে আলাদা। এত সুন্দর বিরিয়ানি আমি আগে কোনোদিনও খাইনি। হ্যাঁ, খেতে ভালো তো হবেই। এই একটা প্লেট বিরিয়ানির দাম 2000 টাকা, সেই জন্য খেতে ভালো লাগছে। তোদের যত ইচ্ছা হয় তোরা তত বিরিয়ানি খা। আজকে তোদের বিরিয়ানি খাওয়ার উপর কোনো বাধা নিষেধ নেই। আর আমরা এখানকার বিরিয়ানি বাড়িতেও নিয়ে যাব, যাতে কালকে গরম করে খেতে পারিস। এই বলে সবাই নিজেদের মতো করে বিরিয়ানি খেতে শুরু করে। আর বিমল রেস্টুরেন্টে 10,000 টাকা বিল দিয়ে সকলের সঙ্গে বাড়িতে ফিরে আসে। কিন্তু এত টাকা খরচা হওয়ার ফলে তার দাদা এবং বৌদির প্রচন্ড পরিমাণে গায়ে লাগে। কিন্তু তাতেও প্রত্যেকদিন তাদের পরিবারে বিরিয়ানি খাওয়া বন্ধ হয় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর তাদের অবস্থা আগে থেকে অনেক উন্নত হয়ে যায়। আর সেটার কারণ হলো বিমলের অতিরিক্ত টাকা রোজগার। বিমল প্রত্যেকদিন শহরের বড় বড় দোকান থেকে সকলের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসে। একদিন আজকে রাত্রেবেলা বাড়ি ফেরার সময় আমি তোদের দুজনের জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসবো। সেই বিরিয়ানি খেয়ে বলবি কেমন খেতে। অনেক দামি বিরিয়ানি, ঠিক আছে? তাই এখন বাবা মাকে বলার কোনো দরকার নেই, কারণ ওরা যদি জানতে পারে তোদেরকে কিন্তু বকাবকি করবে। বিমলের কথা শুনে তার ভাইপো এবং ভাইজি ভীষণ পরিমাণে খুশি হয়। ফলে তারা এক নতুন রকমের বিরিয়ানি খাওয়ার ব্যাপারে তাদের বাবা মাকে কিছুই বলে না। আর অনেক রাত হয়ে গেলেও তাদের কাকু বাড়িতে ফিরে আসে না। আর দুই ভাইপো এবং ভাইজি বিরিয়ানি খাওয়ার লোভে কিছুতেই ঘুমাতে চায় না। এমন সময় কমলা তাদের কাছে এসে বলে, কিরে, তোরা যে বললি আজকে বিরিয়ানি খাবি, সেই জন্য কালকের বাসি বিরিয়ানি তোদেরকে গরম করে দিলাম, তাহলে খাচ্ছিস না কেন? কাকা বাড়িতে না এলে তোরা খাস না, কিন্তু আজকে মনে হয় ওর কাজ করতে দেরি হবে, তোরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। না মা, আমাদের ঘুম পাচ্ছে না, দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, তাই তোমরা যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা একটু পরে ঘুমিয়ে পড়বো। প্রিয়া এই কথা বললে কমলা গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর বিমল 2টো বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসে। বিমল তাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে দেখে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিরে, তোরা তোদের মা বাবাকে এই ব্যাপারে কোনো কিছু বলিসনি তো? আসলে এই বিরিয়ানিটা অনেক দামি, তাই তোর মা বাবা শুনলে আমার উপর ভীষণ পরিমাণে রাগ করবে। তাই আমি চেয়েছি ওরা যাতে না জানতে পারে। তোরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নে। আরে তুমি চিন্তা করছো কেন? আমরা কিচ্ছু বলিনি। আর তুমি আমাদের জন্য এত ভালো বিরিয়ানি নিয়ে আসবে, আমরা বাবা মাকে বলে দেব, সেটা কখনো হয়? আমি মাকে বলেছি আমাদের খিদে পাইনি, তাই আমরা খাবো না। চলো এবার আমরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। কাকা, তুমি আমাদের সাথে বিরিয়ানি খাবে না? না রে, আমার পেট ভরা আছে, কেননা আমি বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি। তোরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নে। এই বলে বিমল শুকনো মুখে তার ভাইপো এবং ভাইজির পাতে গরম গরম মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি পরিবেশন করে দেয়। আর সেই বিরিয়ানি খাওয়ার পর থেকে প্রিয়া এবং প্রীতম দুজনেরই প্রচন্ড পরিমাণে ঘুম পায় আর তাদের শরীর খারাপও লাগে।
কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের চোখ খুলে রাখতে পারে না, আর বিরিয়ানি খেয়ে তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। আমায় ক্ষমা করে দে, আমার কিছু করার ছিল না। আমি যেখানে কাজ করি সেখানে বাচ্চাদের সাথে এরকম ব্যবহারই করা হয়। বাচ্চাদেরকে নেশা করানোর ওষুধ খাইয়ে তাদেরকে বিদেশে পাচার করা হয়, যাতে তারা বিদেশে গিয়ে চাকরি করতে পারে। আর আজকে বাচ্চা খুঁজে দেওয়ার দায়িত্ব আমার উপরেই পড়েছে। তাই আমি চাই তোরা বিদেশে যা আর বিদেশে গিয়ে ভালো ভালো চাকরি কর। সেই জন্যই আমি তোদের আজকে মালিকের হাতে তুলে দেবো, আর তোরা বিদেশে গিয়ে রোজ রোজ বিরিয়ানি খেতে পারবি। এই বলে বিমল তার দাদা বৌদিকে কিছু না জানিয়ে দুই বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই শহরে গিয়ে পৌঁছায়। বিমল তার নিজের মালিকের হাতে যখন ভাইপো এবং ভাইজিকে তুলে দেয় তখন তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কিন্তু বিমল এতটাই বোকা এবং এতটাই সরল যে সে বুঝতে পারে না বিদেশে বাচ্চাদেরকে চাকরি করতে পাঠানো হয় না, বরঞ্চ লোকের বাড়িতে চাকর হয়ে থাকার জন্য পাঠানো হয়। আর বিমলের মালিক ফুটফুটে দুটো বাচ্চা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়, তাই সে বেশি বেশি করে টাকা বিমলকে দিয়ে দেয়। আর বিমল যখন সেখান থেকে বেরোতে যাবে এমন সময় সেখানে পুলিশ ভ্যান চলে আসে, আর পুলিশকে দেখে বিমল এবং তার মালিক প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। বিমলের মালিক যখন সেখান থেকে পালাতে যাবে তখনই পুলিশ তাকে পাকড়াও করে। তোর পালানো বার করে দিচ্ছি। ছোট ছোট বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে তাদেরকে বাড়ির চাকর বানিয়ে রাখা একেবারে শেষ করে দেবো। তুই আমাদের দেশের বাচ্চাকে কি করে বিদেশে পাঠাতে পারিস? সামান্য টাকা লোভে তুই বাচ্চাদের জীবন নষ্ট করে দিচ্ছিস। আর এই যে আপনি এই বাচ্চাদের কোথা থেকে নিয়ে এসেছেন? আপনি ভুল বলছেন পুলিশ অফিসার। এই লোকটা বাচ্চাদেরকে বিদেশে পাঠাই যাতে এরা ভালো ভালো চাকরি করতে পারে। সেই জন্যই আমি আমার দাদার বৌদির ছেলে মেয়েকে তাদের না জানিয়ে এখানে নিয়ে এসেছি, কারণ তাদেরকে যদি ব্যাপারটা জানাতাম তাহলে ছেলে মেয়ে দুটোকে কিছুতেই ছাড়তো না। আর আমি চাই ওদের ভবিষ্যতে উজ্জ্বল হোক। সত্যি আপনি তো দেখছি একেবারে অশিক্ষিত। এই বাচ্চাদেরকে যদি আপনি এদের হাতে তুলে দিতেন তাহলে এদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যেত। যান যান, এই বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যান, কারণ আপনাকে দেখে সরল মনে হচ্ছে। পুলিশ অফিসারের এমন কথা শুনে বিমল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সেই মুহূর্তে বিমল তার দাদা এবং বৌদির ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে পুলিশ অফিসার সেই বদমাইশ লোককে গ্রেপ্তার করে থানায় নিয়ে চলে যায়। আর বাড়িতে এসে বিমল কান্নাকাটি করতে করতে তার দাদা এবং বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়। কমল এবং রতন সব কথা জানার পর নিজেদের কানে কিছুতেই বিশ্বাস করতে পারে না। এরকম ঘটনা ঘটার পর তাদের ঘরে প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়া বন্ধ হয়ে যায়, আর তারা সাধারণভাবে খেয়ে দিয়ে জীবনযাপন করে। আকাশ তার মা প্রীতি দেবী, বাবা রতন বাবু, জ্যাঠা শ্যামল বাবু, জেঠিমা কমলা দেবী, দুই বোন টিয়া ও দিয়া এবং এক বয়স্ক ঠাকুমা রত্না দেবীর সঙ্গে বাস করে। আসলে সে একজন যৌথ পরিবারের ছেলে, আর যৌথ পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার বিয়ে নিয়ে পরিবারের সকলে সবসময় ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করে। আকাশ যেহেতু ভালো প্রাইভেট সেক্টরে চাকরি পায়, তাই সবাই মিলে আকাশের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। কিছুদিনের মধ্যে আকাশের সঙ্গে লিলির বিয়ে ঠিক হয়। মা, কিছুদিন পর তোর যৌথ পরিবারে বিয়ে হবে, তাই তুই এত বেলা পর্যন্ত ঘুমাস না। একটু ঘুম থেকে উঠে মায়ের সাথে হাতে হাতে রান্না বান্না কর, কারণ বিয়ের পর তোকে শ্বশুর বাড়িতে গিয়ে সংসারের দায়িত্ব পালন করতে হবে যে। উফ বাপি, তুমি কেন এত তাড়াতাড়ি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে বলো তো? সবে মাত্র বেলা 11টা বাজে। আমি কালকে রাত্রেবেলা অনেকক্ষণ ফোন দেখেছি, তাই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। আর যৌথ পরিবারে বিয়ে হচ্ছে বলে আমি একা হাতে সংসার সামলাবো সেটা কিন্তু নয়। তাহলে তোর হয়ে তোর সংসার কে সামলাবে শুনি? তোর শাশুড়ি মা আছে, জেঠি শাশুড়ি মা আছে, দুটো ননদ আছে, আর তার সাথে একজন বয়স্ক বৃদ্ধ মহিলাও আছে। সবার দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। উফ, তুমি একদম মায়ের মতো করে আমাকে কথা শোনাচ্ছ দেখছি। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে যাচ্ছি, তারপর রান্না বান্না শিখবো। মেয়ের কথা শুনে চম্পক বাবু খুবই খুশি হয়। লিলি কোনো মতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রকমের বাঙালি রান্না বান্না শিখতে শুরু করে। সে রান্না বান্না করছে এমন সময় তার দুই ননদ তাকে ফোন করে। আমাদের হবু বৌদি, তুমি এখন কি করছো? আমরা দুই ননদ কিন্তু শুধু দিন গুনছি কখন তুমি আমাদের বাড়িতে আসবে, আর আমরা সবাই একসঙ্গে অনেক অনেক আনন্দ করব। এই তো ঘুম থেকে উঠে মায়ের কাছে রান্না শিখছি, কারণ তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে তো নিজের হাতে খাবার রান্না করে খাওয়াতে হবে, তাই এখন থেকে রান্না বান্না করে শিখছি। বাহ, খুব ভালো বৌদি, খুব ভালো। তুমি আমাদের মা, জেঠিমা আর ঠাকুমার জন্য ভালো মন্দ রান্না শেখো, আর আমাদের দুই ননদের জন্য রান্না বান্না শেখার কোনো দরকার নেই, কারণ আমরা বেশিরভাগ দিন অনলাইনে অর্ডার করে খাই। তুমি শুধু শ্বশুর বাড়িতে এসে আমাদের দুজনকে ভালো করে স্কিন কেয়ার করে দেবে, সাজিয়ে দেবে, তাহলেই হবে। এই টিয়া, তুই অনেকক্ষণ ধরে কথা বলছিস, দে এবার ফোনটা আমাকে দে, আমি কথা বলবো। এই বলে দিয়া তার দিদির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। বৌদি, মা বলছিল তোমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় অনেক সুন্দর সুন্দর তত্ত্ব পাঠাবে, তাই তুমি কিন্তু আমাদের দুই বোনের জন্য ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড সাজাগোজের জিনিসপত্র আর ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে আসবে, কেমন? কারণ আমরা দুই বোনে ব্র্যান্ডেড জিনিসপত্র বেশি পছন্দ করি।
এই যৌথ পরিবারটা মোটেই ভালো নয়, কারণ এরা বিয়ে করে রাঁধুনি আর বিউটিশিয়ান একসাথেই চাইছে। কি জানি বিয়ের পর আমার কি হবে। শুধুমাত্র আমার হবু বর ভালো চাকরি করে বলে আমি এই বিয়েতে রাজি হয়েছি, আর এখন থেকেই এই দুই লোভী ননদ আমাকে ফোন করে জিনিসপত্র চাইতে শুরু করে দিয়েছে। দুই ননদের সঙ্গে হবু বৌদির কথা বলা হয়ে গেলে তারা দুজনে ফোন রেখে দেয়। কিছুদিনের মধ্যেই আকাশ এবং লিলির খুবই ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই লিলি যৌথ পরিবারের দায়িত্ব সামলাতে শুরু করে। সে একা একাই যৌথ পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে একেবারে নাজেহাল হয়ে পড়ে। প্রথমেই শুরু হয় তার জীবনে তার শাশুড়ি মায়ের শাসন বারণ। কি হলো বৌমা, সে কখন থেকে জলখাবারে 50টা লুচি আর 1 কড়াই আলুর দম রান্না করছো? এতক্ষণ ধরে রান্না করলে হবে? তাড়াতাড়ি করে জলখাবার রান্না করে আমাদেরকে খেতে দাও, তারপর আবার দুপুরে রান্না বান্না করা বাকি আছে। একটু অপেক্ষা করুন মা, আমি এক্ষুনি রান্না করে নিয়ে যাচ্ছি, কারণ আমার তো 2টো হাত, 10টা নয়। আর এই 2টো হাত দিয়ে আপনাদের জন্য 50টা লুচি করা, 1 কড়াই আলুর দম করা কি মুখের কথা বলুন? বাবা, তোমার তো দেখছি ভালোই মুখ আছে, আমি অত কথা শুনতে চাই না। তাড়াতাড়ি জলখাবার করে খেতে দাও, কারণ 10টার পর আমাদের বাড়িতে কেউ জলখাবার খায় না। এই কথা শুনে লিলি তাড়াতাড়ি করে জলখাবার রান্না করতে শুরু করে দেয়। জলখাবার রান্না হয়ে যাওয়ার পর সে খাবার পরিবেশন করলে যৌথ পরিবারের সকলে একসঙ্গে বসে সেই খাবার খায়, কিন্তু তারা একবারও লিলির জলখাবার খাওয়ার বিষয় জিজ্ঞাসা করে না। বৌমা, লুচিগুলো কেমন করে ভেজেছো কি জানি, একেবারে কাঁচা কাঁচা আছে। পরের বার থেকে আরো কড়া কড়া লুচি ভাজবে। আর দুপুরবেলা আমার ছেলে সবার খাওয়ার জন্য 20টা মাছ কিনে এনেছে, 2 কেজি পাঁঠার মাংস এনেছে। তুমি সবার জন্য মাছের কালিয়া, পাঁঠার মাংস আর পোলাও রান্না করবে। শাশুড়ি মায়ের রান্নার এমন ফিরিস্তি শুনে লিলির মাথা একেবারে ঘুরে যায়। সে আবার রান্নাঘরে রান্না করতে চলে যায়। সেই সময় তাকে তার জ্যাঠা শ্বশুর মশাই ডাকাডাকি করতে শুরু করে। শ্যামল বাবুর গলা শুনে লিলি তাড়াতাড়ি দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বৌমা দেখো না, তোমার জেঠি শাশুড়ি সকাল থেকে জামা কাপড় কাচ্ছে আর আমাকে ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসতে বলছে। আমার তো একই কোমরে ব্যথা, বলো এই বয়সে আমি বারবার ছাদে ওঠানামা করতে পারি? আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমাকে ডাকলেন কেন? আমি কি করতে পারি বলুন? আসলে তুমি আমাদের যৌথ পরিবারের একমাত্র বৌমা, তাই বাড়ির রান্না বান্না করা, সাথে সাথে গুরুজনদের খেয়াল রাখা তোমারই তো দায়িত্ব। তুমি এই জামা কাপড়ের বালতিগুলো নাও, তারপর ছাদে গিয়ে ভালো করে মেলে দাও, আর জামা কাপড় মেলা হয়ে গেলে তুমি আবার রান্না করো, কেমন? এই বলে শ্যামল বাবু জামা কাপড়ের বালতি লিলির হাতে ধরিয়ে দেয়, আর সে চায়ের দোকানে আড্ডা মারতে চলে যায়। লিলি প্রথমে ছাদে গিয়ে কষ্ট করে জামা কাপড় মেলে এবং তারপর আবার রান্নাঘরে এসে খাবার রান্না করতে শুরু করে। রান্না বান্না হয়ে গেলে সে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়, আর তার হাতের রান্না ভালো হওয়ায় সকলে পাত পেরে বেশি বেশি করে খাবার খায়। সেই কারণে লিলির খাওয়ার জন্য কোনো খাবারই আর অবশিষ্ট থাকে না। তাকে সকালবেলার বাসি লুচি আর আলুর দম খেয়ে পেট ভরাতে হয়। লিলির খাওয়া দাওয়া হয়ে গেলে সে যখন ঘরে ঘুমাতে যাবে সেই সময়, ও নতুন বৌমা কই গেলে? সকাল থেকে তো এই বুড়ি ঠাকুমার কাছে একবারও এসে মুখ দেখালে না। একবার আমার ঘরে আসো। ও নতুন বৌমা, নতুন বৌমা। সবেমাত্র লিলির চোখে ঘুম জড়িয়ে এসেছিল। ঠিক সেই সময় ঠাকুমার গলা শুনে তার ঘুম ভেঙে যায়। এর ফলে লিলি একেবারে বিরক্ত হয়ে ওঠে। আমার আর ভালো লাগে না, এখন শুধু এই বুড়িটার ডাকটাই বাকি ছিল, সেও এখন ডাক দিচ্ছে। আমি কি জীবনে একটুও শান্তি পাবো না? ঈশ্বর, তুমি কেন আমাকে এত বড় যৌথ পরিবারে বউ করে পাঠালে? সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। কই গো নতুন বৌমা, কানের মাথা খেয়ে বসে আছো নাকি? কখন থেকে তোমাকে ডাকছি। আমার বয়স হয়ে গেছে বলে দেখছি এই বাড়িতে আমাকে কেউ আর পাত্তাই দিচ্ছে না। লিলি তাড়াতাড়ি করে ঠাকুমার ঘরে যায়। সে দেখে যে তার ঠাকুমা খাটের উপর শুয়ে আছে। কি হয়েছে ঠাকুমা, এখন আমাকে ডাকছেন কেন? সবেমাত্র 4টে বাজে, এখনো তো আপনার চা খাওয়ার সময় হয়নি। আর 1 ঘন্টা পার হোক, আমি আপনাকে ঠিক গরম গরম দুধ চা আর বিস্কুট দিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। আমি চা খাওয়ার জন্য তোমাকে ডাকিনি। আসলে দুপুরবেলা খাওয়ার পর থেকে আমার হাঁটুতে বাতের ব্যথা শুরু হয়েছে। তুমি রান্নাঘর থেকে একটু শুকনো লঙ্কার তেল আর মেথি গরম করে নিয়ে এসো, তারপর আমার হাঁটুতে ভালো করে মালিশ করে দাও। তেল মালিশ না করলে আমার পায়ের ব্যথা কমবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে লিলি রান্নাঘরে যায়। সে তার ঠাকুমার জন্য ভালো করে তেল গরম করে নিয়ে আসে। সেই তেল রত্নাদেবীর পায়ে ভালো করে মালিশ করে দেয়। রত্নাদেবীর পায়ে তেল মালিশ করার পর তাকে তার 2 ননদ ঘরে ডাকে। যৌথ পরিবারের একমাত্র বৌমা এবার তার 2 ননদের ফরমাস পূরণ করতে চলে যায়। বৌদি, আজকে বিকেলবেলা আমার প্রিয় বান্ধবীর জন্মদিন, তাই তুমি আমাকে ভালো করে ভুরু প্লাক আর ফেসিয়ালটা করে দাও তো। কতদিন ভালো করে মুখে ফেসিয়াল করা হয় না। আর বৌদি, আমি তোমাকে বলেছিলাম না আমাদের জন্য ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে আসতে, কিন্তু তোমার বাবা মা বিয়ের তত্ত্বে
আমাদের জন্য একেবারে পাতি জামা কাপড় আর পাতি ব্যাগ দিয়েছে। তোমার বাপের বাড়ির কাছ থেকে এরকম জিনিসপত্র আশা করা যায় না বৌদি। আসলে ব্যাপারটা কি বলতো, আমি কিংবা আমার বাপের বাড়ির লোক বুঝতে পারিনি যে তোমাদের এরকম লোভ হবে, আর তোমরা এত বড় পরিবারে একমাত্র বউ নিয়ে এসে তাকে একেবারে কাজের মাসির মতো খাটাতে শুরু করবে। যদি এটা আমার বাবা মা আগে জানতো তাহলে তোমাদের পরিবারে আমাকে কোনোদিনও বিয়ে দিত না। আর আমি তোমাদের জন্য কোনো ভুরু প্লাক কিংবা ফেসিয়াল কিছুই করতে পারবো না। তোমরা নিজেদের কাজ নিজেরাই করে নাও। এই বলে লিলি নিজের ঘরে চলে যায়। টিয়া এবং দিয়া তাদের এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না, তাই তারা কাঁদতে কাঁদতে সকলের কাছে বৌদির নামে নালিশ করতে চলে যায়। আর ইচ্ছা করে তারা তাদের মাকে সব ঘটনা বাড়িয়ে বাড়িয়ে বলে। সেই মুহূর্তে বাড়ির সকলে মিলে লিলিকে বকাবকি করতে শুরু করে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমার সোনার টুকরো দুই মেয়েকে এত বড় বড় কথা শুনিয়েছো। তোমার বাবা মা দেখছি তোমাকে কোনো শিক্ষাই দিতে পারেনি। আজ যৌথ পরিবারে বিয়ে করে সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয়, সেটা তুমি জানো না? এই জন্য তোমার শাস্তি প্রাপ্য। আমার মেয়েদেরকে এরকম ভাবে বিরক্ত করার জন্য তোমার শাস্তি প্রাপ্য। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এর জন্য ওর এই শাস্তিটাই প্রাপ্য। আর ওর শাস্তি হিসেবে আমরা ওর বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম। কেননা এই সপ্তাহে শনি রবিবার তোর মা বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, তাই আমরা এখনই ফোন করে জানিয়ে দেবো যে আমরা যেতে পারবো না। আর তাছাড়া জীবনেও আমরা লিলিকে ওর বাপের বাড়িতে পাঠাবো না। আকাশের এমন কথা শুনে লিলি খুবই ভয় পেয়ে যায়, আর সে খুবই কান্নাকাটি করতে শুরু করে। তোমরা আমার সঙ্গে এরকম করো না। আমি আর কোনোদিনও আমার দুই ননদের সঙ্গে মুখে মুখে তর্ক করব না। আমার ভুল হয়ে গেছে, কিন্তু তোমরা আমার বাবা মায়ের সঙ্গে দেখা করা বন্ধ করে দিও না। লিলির কোনো কথাই কেউ শুনতে চায় না। এভাবে দেখতে দেখতে তার বাপের বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। দিনে দিনে যৌথ পরিবারের সকলে লিলিকে দিয়ে আরো বেশি পরিমাণে কাজ করাতে থাকে। এর ফলে লিলি দিনে দিনে ভীষণ পরিমাণে রোগা হয়ে যায়। একদিন লিলি সকলের জন্য গরম গরম সিমুই পায়েস আর লাড্ডু তৈরি করে। তারা সবাই মিলে লিলির হাতের খাবার খাচ্ছে। সেই সময় আমার ভীষণ শরীর খারাপ লাগছে আর পেটে ব্যথাও করছে, তার সাথে গলাটাও কেমন যেন ব্যথা ব্যথা করছে। কিছুতেই আমি বসে থাকতে পারছি না। আমার গলাটা কেমন যেন ভীষণ ব্যথা করছে। এই বলতে বলতে প্রীতি দেবী ভীষণ পরিমাণে রক্ত বমি করতে শুরু করে। সেই দেখে সবাই মিলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সকলে মিলে তাকে নার্সিং হোমে নিয়ে যায়। এই ঘটনার ফলে সকলেই লিলির খাবারের উপর দোষ চাপাতে শুরু করে। ডাক্তারবাবু প্রীতি দেবী চিকিৎসা করে বলে, কোনো খাবার খাওয়ার ফলে ওনার শরীরে কোনো রোগ হয়নি। আসলে উনি টিবিতে আক্রান্ত, আর এই রোগ ভীষণ পরিমাণে ছোঁয়াছে। তাই ওনাকে ভালো করে সেবা করতে হবে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ওরে বাবারে, মা তাহলে টিবিতে আক্রান্ত হয়েছে? আমরা কিন্তু মায়ের সেবা করতে পারবো না, কারণ আমাদের যদি এই রোগ হয়ে যায় তাহলে আমাদের কে সেবা করবে? তাই বলছি কি দাদা, মাকে বরং এই দাতব্য চিকিৎসালয়ে ফেলে রেখে দে, তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, বৌমাকে এখন বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এমনিতেই বয়স্ক। তাই আমি যদি কোনো বিপদে পড়ি বা আমার যদি প্রাণহানি হয় তখন কি হবে? আমার বয়স হলেও আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। আপনারা কি মানুষ নাকি অমানুষ বলুন তো? বাড়ির একজন সদস্যের সঙ্গে আপনারা এরকম ব্যবহার কিভাবে করতে পারেন? আপনাদের লজ্জা করে না? যতক্ষণ পর্যন্ত উনি সুস্থ ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভালো ছিল, আর এখন উনি ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছে তাই খারাপ হয়ে গেলেন। আপনাদের কাউকে ওনার সেবা করতে হবে না। আমি আমার শাশুড়ি মায়ের সেবা যত্ন করব। না না, আমরা মায়ের দায়িত্ব কেউ নিতে পারবো না। কেননা তুমি যে বলছো তুমি মায়ের সেবা করবে, তারপর তোমার কিছু হলে তোমার সেবা কে করবে? আর তার চেয়ে ভালো মা এখানেই থাকুক, সরকারি ওষুধপত্র খাক। তাতে যদি ভালো হয় তো ভালো হবে, তা না হলে কিছু করার নেই। নিজের পরিবারের এমন কথা শুনে প্রীতি দেবী আরো ভীষণ পরিমাণে ভেঙে পড়ে। সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। সে ভাবতেই পারে না যে তার পেটের সন্তানরা এরকম ধরনের কথা বলতে পারে। কিন্তু তার বৌমার এত ভালো ব্যবহার দেখে চোখে জল চলে আসে। কিন্তু অত বড় পরিবারের একমাত্র বৌমা কারোরই কোনো কথা শুনতে চায় না। সে ডাক্তারের কাছ থেকে বন্ডে সই করিয়ে নিজের দায়িত্বে শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসে। সে মুখে রুমাল চাপা দিয়ে এবং হাতে গ্লাভস পরে তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করে। এভাবেই ধীরে ধীরে তার শাশুড়ি মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পর প্রীতি দেবী নিজের ভুল বুঝতে পারে। বৌমা, আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আর এই পরিবারে তোমার সঙ্গে যে যে খারাপ ব্যবহার করবে আর তোমাকে দিয়ে বেশি বেশি কাজ করাবে, আমি তাদেরকেও শাস্তি দেব। কারণ আমি বুঝে গেছি কারা আমার আপন আর কারা আমার পর। প্রীতি দেবীর মুখে এমন কথা শুনে সকলে চুপ করে যায়। তার পরিবারের সকলেই বাজে ব্যবহার করার জন্য প্রীতি দেবীর কাছে ক্ষমা চায়। তারপর থেকে লিলি ও তার পরিবারের সকলের কাছ থেকে যোগ্য মর্যাদা এবং ভালোবাসা পায়। এভাবেই লিলি যৌথ পরিবারে সকলের সঙ্গে বানিয়ে গুছিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।